7ই অক্টোবরের পর যারা গাজা ছেড়ে গেছিল তারা গাজায় ফিরতে শুরু করছে এবং রাফা ক্রসিং পুনরায় ওপেন হয়েছে। এর জন্য একটা শর্ত ছিল যে ইসরায়েলি সোলজারদের সর্বশেষ মৃতদেহটা ফেরত দেওয়ার পরই রাফা ক্রসিং ওপেন হবে। তো গত সপ্তাহে এর হস্তান্তর হওয়ার পর এই সপ্তাহে রাফা ক্রসিং ওপেন করে দেওয়া হয়েছে। 3 ফেব্রুয়ারি সর্বপ্রথম ব্যাচটা মিশর থেকে গাজায় প্রবেশ করছে। এই যে নতুন করে রাফা ক্রসিং ওপেন করা হয়েছে, এইখানে প্রত্যেক দিন 50 জনকে বের হতে দেওয়া হবে এবং প্রত্যেক দিন 50 জনকে ঢুকতে দেওয়া হবে। বাট এইখানে একটা টেকনিক্যাল মারপ্যাচ আছে, সেটা হলো যে 50 জন বের হবে তাদের প্রত্যেকের সাথে 2 জন করে সহযোগী থাকতে পারবে। তার মানে মোট 150 জন বের হতে পারবে, কিন্তু ঢুকতে পারবে অ্যাকচুয়ালি 50 জনই, কারণ এটা কাউন্ট হবে একদম তার সাথে যারা আছে সহযোগী সবাইকে সহ। ফলে যেই পরিমাণ মানুষ ঢুকতে পারবে এর 3 গুণ বের হইতে পারবে। বাট এখানে কন্ডিশন হইল যে এই দফায় শুধুমাত্র তারাই ঢুকতে পারবে যারা 7ই অক্টোবরের পর গাজা থেকে বের হয়েছে। 7ই অক্টোবরের আগে যারা গাজা থেকে বের হয়েছে তারা এই চুক্তির অন্তর্ভুক্ত না। এবং রিওপেন হবে এই অ্যানাউন্সমেন্ট হওয়ার পর শুধুমাত্র কায়রো দূতাবাসেই 30,000 মানুষ রেজিস্ট্রেশন করছে গাজায় প্রত্যাবর্তনের জন্য। ফলে সপ্তাহে 6 দিনও যদি রাফা বর্ডার ওপেন থাকে এবং ডেইলি 50 জন করেও ঢুকতে দেওয়া হয়, তাইলে শুধুমাত্র কায়রোতে যারা রেজিস্ট্রেশন করছে তারা ঢুকতে আগামী 2 বছর সময় লাগবে। আর প্রথম দিন যেই 50 জন ঢোকার কথা ছিল তার মধ্যে 42 জন বর্ডার পর্যন্ত আসছে, তার মধ্যে জাস্ট 12 জনকে ঢুকতে দিছে আর 30 জনকে ফেরত পাঠাইছে। এবং এই 30 জনকে কেন ফেরত পাঠাইছে এবং ফেরত পাঠানোর পর তারা কোথায় আছে এর কোনো পাত্তা নাই, এবং তারা কবে নাগাদ ঢুকতে পারবে বা আদৌ ঢুকতে পারবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নেই। ফলে কাগজে কলমে যদিও 50 জন আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা 10 থেকে 12-র ভিতরে নেমে আসছে। তো এই গতিতে যদি চলতে থাকে তাইলে শুধুমাত্র কায়রোতে যারা রেজিস্ট্রেশন করছে তাদের ঢুকতে 6-7 বছর পার হয়ে যাবে। এবং এই ফার্স্ট ব্যাচে যারা ঢুকছে তাদের মধ্যে 9 জন হচ্ছে নারী আর 3 জন হচ্ছে শিশু, মোট 12 জন। তো এই নারীদের মধ্যে একজন হচ্ছেন হুদা আবু আবদেল, তার বয়স হচ্ছে 57 বছর এবং তিনি মিশরে গেছিলেন মূলত তার হার্টের চিকিৎসা করতে। তো 3 তারিখ উনি খান ইউনুসে ফেরত আসছেন। তো এই ফেরত আসার অভিজ্ঞতাটা উনি শেয়ার করছেন যে গাজার 2 পাশে 2টা চেক পয়েন্ট, এক পাশে হচ্ছে মিশরীয় সাইড, আরেক পাশে হচ্ছে ফিলিস্তিনি সাইড। তো মিশরীয় সাইডটা উনি খুব স্মুথলি পার হয়ে যেতে পারছেন এবং কোনো ধরনের হেনস্থা হইতে হয় নাই। ফিলিস্তিনি সাইডে উনি যখন আসছেন তখন 3বার চেক পয়েন্টের মুখোমুখি হয়েছেন। প্রথমত ইউরোপিয়ানদের, তারপর ইসরায়েলিদের, তারপর ইসরায়েল সংশ্লিষ্ট গাজার যে গ্যাংগুলো আছে সেই গ্যাংগুলোর। তো প্রথম দফায় উনি যখন ইউরোপিয়ান চেক পয়েন্টে গেছেন, এখানে তার সাথে আনা যা কিছু জিনিসপত্র ছিল সবকিছু ইউরোপিয়ানরা রেখে দিছে। এর মধ্যে ছিল হচ্ছে তার নাতি নাতনিদের জন্য কিছু খেলনা আনছেন, এই খেলনাগুলো রেখে দেওয়া হয়েছে। উনি 7টা মোবাইল ফোন আনছেন, সেই 7টা মোবাইল ফোন রেখে দিছে ইউরোপিয়ানরা। ইভেন তার ব্যবহারের যে মোবাইলটা, ওই মোবাইলটা পর্যন্ত রেখে দিছে। তো উনি বলছে যে এই মোবাইলটা আমি অনেক বছর ধরে ব্যবহার করি, এখানে আমার সমস্ত গুরুত্বপূর্ণ কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনারা এই মোবাইলটা আমাকে দিয়ে দেন। এই মোবাইলটাও তারা দেয় নাই। এবং তার নাতি নাতনিদের জন্য উনি যে বিস্কিট, চকলেট যা কিছু নিয়ে আসছিলেন সবকিছু রেখে দিছে, শুধুমাত্র কাপড়গুলো নিয়ে ঢুকতে দিছে। গাজায় ঢুকতে ইউরোপিয়ানদের যে চেক পয়েন্টটা এটা ম্যানেজ করে বা মেনটেন করে ইউবেম, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন। তো একদম ফ্র্যাঙ্কলি স্পিকিং, যখন আমি এই চুক্তিপত্রগুলো দেখছিলাম এবং চুক্তিপত্র যখন ছিল যে গাজায় ঢোকার ক্ষেত্রে যে চেক পয়েন্ট সেটা ইউরোপিয়ানরা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে পরিচালনা করবে, তখন আমি একটু আশাবাদী ছিলাম যে যেহেতু ইউরোপিয়ানরা বলছে এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে এই চেক পয়েন্টগুলো ম্যানেজ করবে বলছে, সো হোপফুলি এটা এত বেশি খারাপ অবস্থায় যাবে না। কিন্তু এখন রিয়েল লাইফ অ্যাক্টিভিটি আসার পরে বিষয়টা মনে হচ্ছে যে তারা কড়াই থেকে একদম জ্বলন্ত উনুনে পড়ে গেছে। তো ইউরোপিয়ানদের চেক পয়েন্ট পার হয়ে গাজায় ঢোকার পর সর্বপ্রথম তাদেরকে একটা বাসে তোলা হয়েছে এবং বাসের সামনে এবং পিছনে ইসরায়েলিদের জিপ ছিল এবং বাসে ওঠানোর আগে ইসরায়েলিরা এক দফা চেক করছে। কিন্তু কিছু দূর নেওয়ার পরেই খান ইউনুসে তাদেরকে আরেকটা চেক পয়েন্টে থামানো হয়েছে এবং ওইখানে ছিল হচ্ছে ইসরায়েল সংশ্লিষ্ট যে সমস্ত গ্যাংগুলো আছে সেই গ্যাংগুলো। এবং আপনারা জানেন যে আবু শাবাব গ্যাংয়ের লিডার নিহত হওয়ার পরে এখন আরেকজন কুখ্যাত লিডার এই গ্যাংয়ের দায়িত্ব নিছে। তো এই চেকপোস্টটা ছিল মূলত এই গ্যাংয়ের। তো এইখানে প্রত্যাবর্তনকারীদেরকে চরম লেভেলের নির্যাতন এবং নিপীড়ন করা হয়েছে। তো এই যে মহিলা 57 বছর বয়সী, যিনি হার্টের পেশেন্ট, তার যেই চিকিৎসা সরঞ্জামাদি ছিল, ওষুধপত্র ছিল, এগুলো শুরুতে ইউরোপিয়ানরা রেখে দিছে। এবং উনি বলছে যে আমি ধারণা করছি যে আমাদের অনেক অপেক্ষা করতে হবে, কিন্তু এই ধরনের সিচুয়েশনের ভিতর দিয়ে যাইতে হবে সেটা আমরা কল্পনাতেও আনি নাই। এইখানে তাদেরকে 2-2.5 ঘন্টা বসায় রাখা হয়েছে, তাদেরকে চোখ বেঁধে হাত বেঁধে ইন্টারোগেশন রুমে নিয়ে বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। এবং যখন উনি ইন্টারোগেশন সেল থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে জানতে পারছেন যে তার মেয়ে, যার বয়স হচ্ছে 30, তাকেও পাশের একটা রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে
এবং তাকে সেখানে চোখ বেঁধে পিটানো হয়েছে এবং অন্যান্য নির্যাতন করা হয়েছে। এবং তাদের টিমের আরেকজন মহিলা ছিল যাকে টানা 90 মিনিট পর্যন্ত ইন্টারোগেশন সেলে বসায় রাখা হয়েছে এবং তাকে বারবার একটা অফার দেওয়া হচ্ছিল যে তোমরা গাজা থেকে চলে যাও, এবং চলে যাওয়ার ক্ষেত্রে যে কোনো দেশে যাবা আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব। সে রাজি হয় নাই। তারপর তাকে অফার দেওয়া হয়েছে, তাইলে ঠিক আছে আমাদের সাথে কোলাবোরেট করো, আমাদের এজেন্ট হিসেবে কাজ করো, এটাতেও সে রাজি হয় নাই। তো যতক্ষণ না পর্যন্ত এই দুইটার কোনো একটাতে রাজি হবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড়া হবে না। অবশেষে ইউরোপিয়ানদের একটা টিম আসার পর এদেরকে ছাড়া হয়েছে। এখন ওই মহিলা খান ইউনুসে ফেরত যাওয়ার পরে উনি সবাইকে বলছে যে কেউ যেন পারতপক্ষে ফিলিস্তিন থেকে বের না হয়, কারণ যদি একবার বের হয় তাহলে তার জন্য পুনরায় ঢোকাটা খুব বেশি টাফ হয়ে যাবে। আর এই পুরা নিউজটা রয়টার্সে আসছে, রয়টার্স থেকে এটা কভার করছে মিডল ইস্ট আই। আমি মিডল ইস্ট আই এর যে এডিটোরিয়ালটা ছিল সেটার একটা সামারি আপনাদেরকে দিলাম।